আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই খুবই ভালো আছেন। আরও একটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের 2 নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা শিখেছিলাম সংখ্যা পদ্ধতি কি এবং সংখ্যা পদ্ধতি কিভাবে আবিষ্কার হয়েছে। আজকের ক্লাসে আমরা দেখতে চলেছি সংখ্যা পদ্ধতি কত প্রকার এবং সেই সংখ্যা পদ্ধতির প্রকারগুলা কিভাবে কাজ করে আমরা আজকে সবগুলা দেখার চেষ্টা করব। তো সংখ্যা পদ্ধতি মূলত 2 প্রকার। মূলত কয় প্রকার? 2 প্রকার। একটির নাম হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটির নাম হচ্ছে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। এখন এই 2টা প্রকার হওয়ার কারণ কি আমরা যদি একটু সুন্দরভাবে বুঝে ফেলি, তো মনে করেন এটা হচ্ছে 75, এটা কত? 75, 7 আর 5 মিলে হয়েছে 75। এই একই অঙ্ক যখন আমি স্থান পরিবর্তন করে দিচ্ছি, অর্থাৎ পরস্পর উল্টাপাল্টা করে দিচ্ছি, তখনই হয়ে যাচ্ছে মানের পরিবর্তন। এই যে 7 এবং 5 পাশাপাশি স্থান পরিবর্তনের কারণে কি হয়ে গেছে? মানের পরিবর্তন হয়ে গেছে। আবার যদি আমি বলি এটা কত? এটা হচ্ছে 10, সবাই বলতে পারবেন 10। এই 10 এর পরে যদি আমি 10 বসাই তখন কত হচ্ছে বলেন তো? তখন হয়ে যাচ্ছে 1010, মানে 1010। কিন্তু এখন যদি আমি একজন দোকানদারকে যদি আপনি 10 টাকার নোট আর একটা 10 টাকার নোট মাঝখানে কস্টের পিছিয়ে দোকানদারকে দেন, তাহলে তিনি কি 1010 বুঝবে নাকি 20 বুঝবে? সো অবশ্যই তিনি 20 বুঝবে, 1010 বুঝবে না। কিন্তু কথা হচ্ছে স্যার খাতা কলমে তো 1010 হচ্ছে, তাহলে তিনি কেন 20 বুঝবে? সো ব্যাপারটা হচ্ছে এখানেই আসে স্থানীয় মান। এখানে কি আসে? স্থানীয় মান আসে। স্থানীয় মান আমরা ছোটবেলায় পড়েছি, একক, দশক, শতক, সহস্র, এভাবে পড়ছি না? একক, দশক, শতক, সহস্র। সো এই যে স্থানীয় মান, সেই স্থানীয় মানের কারণে আসলে এমন হয়। তাহলে আমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি যে আমি পাশাপাশি অঙ্ক পরিবর্তন করলে মানের পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এটার একটা স্থানীয় মান থাকতেছে। এইটাকে আমরা বলি পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। আমরা একবারে ডেফিনিশন লিখে ফেলবো। তাহলে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি কি? যেখানে অবস্থান পরিবর্তনে মানের পরিবর্তন হয়। আমরা এভাবে বলবো যে সংখ্যা পদ্ধতিতে অবস্থানের পরিবর্তনে, আমি ওইটুকু লিখতেছি না, যে সংখ্যা পদ্ধতিতে, আপনারা একটু লিখে নেবেন, যে সংখ্যা পদ্ধতিতে অবস্থানের পরিবর্তনে মানের পরিবর্তন হয় এবং যার স্থানীয় মান থাকে, স্থানীয় মান থাকে, সেই সংখ্যা পদ্ধতিকে আমরা কি বলি? সেই সংখ্যা পদ্ধতিকে আমরা বলি পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। এটার উদাহরণও আমরা লিখে ফেলি। এটার উদাহরণ আমরা মনে রাখবো ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এখন ডেসিমাল কি জিনিস সেটা আমরা একটু পরে বুঝবো। ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি, ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি লিখব। তো আমি কি বললাম? পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি কি? যেই সংখ্যা পদ্ধতিতে অবস্থানের পরিবর্তনে মানের পরিবর্তন হয় এবং স্থানিক মান থাকে বা স্থানীয় মান থাকে, তাকে আমরা বলি পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। খুব সহজ একটা ডেফিনেশন। ঠিক উল্টো ডেফিনেশন হবে নন পজিশনালে। অর্থাৎ এটার ডেফিনেশন আমরা কি বলবো? এটার ডেফিনেশন আমরা বলবো যেই সংখ্যা পদ্ধতিতে অবস্থানের পরিবর্তনে মানের পরিবর্তন হয় না এবং যার স্থানীয় মান থাকে না, তাকে বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কিছু তো উদাহরণ জানতে হবে, আমরা বুঝবো কেমন এটা নন পজিশনাল। সো নন পজিশনাল বোঝার জন্য আমরা আবার একটু রোমানের কাছে চলে যাই। সো আমরা যদি রোমান চিহ্নের ক্ষেত্রে খেয়াল করি, রোমান চিহ্নের ক্ষেত্রে আমি আপনাকে যদি বলি এই মানটা হচ্ছে 5, এই মানটা কত? 5। এখানেও আমাদের এই সংখ্যা পদ্ধতিতেও মনে করেন 5, এটা আমি একটু মুছে দিলাম, আমাদের সংখ্যা পদ্ধতিতেও এটা 5। রোমান সংখ্যা পদ্ধতিতে 5-এর পরে 1 বসালে হয় 6, আমাদের এখানে 51। আবার আমি আরো 1 বাড়ালে হয় 7, আমাদের এখানে 511। রোমান সংখ্যা পদ্ধতিতে এটা 10, আমাদের এখানেও এটা 10। রোমান সংখ্যাতে 10 এর পরে 10 বসালে হয় 20, আমাদের এখানে 1010। তাহলে দেখেন রোমানে কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না। রোমানে কি হচ্ছে না? মানের পরিবর্তন হচ্ছে না। রোমানে আরেকটা সুন্দর জিনিস আমরা যদি দেখি, রোমান চিহ্নর আগে এবং পরে, এই যে রোমান এ একটা চিহ্ন, এটার মান হচ্ছে 5, এ একটা চিহ্ন, এটার মান হচ্ছে 10। রোমানে যদি কোনো একটা 1 আমি যদি ওই চিহ্নের আগে বসাই, তাহলে 1 কমে যাওয়া বোঝায়।
যদি পরে এক বসাই তাহলে সেটা এক বেড়ে যাওয়া বোঝায়। খুব সুন্দর জিনিস, কিন্তু এগুলা কিন্তু সিম্বল হিসেবে ব্যবহার হচ্ছে এবং এক করেই কিন্তু কমতেছে, এমন না যে অনেক বেশি কমে যাচ্ছে। তার মানে এইটার মান কিন্তু এক হিসেবেই ব্যবহৃত হচ্ছে, এমন না যে ওইটা পাশাপাশি বসে মানের অনেক পরিবর্তন হচ্ছে। আমরা যেটা দেখেছিলাম 10-এর পরে 10 বসিয়ে আমাদের সংখ্যা পদ্ধতি 1000-এর একটা গ্যাপ বেড়ে গিয়েছে, কিন্তু রোমান পদ্ধতিতে কিন্তু এমন হয়নি, বা নন পজিশনালে কিন্তু এমন হয়নি। সো আমরা মনে রাখবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেখানে অবস্থানের পরিবর্তনে মানের পরিবর্তন হয় না এবং যার স্থানীয় মান থাকে না। জাস্ট না কথা অ্যাড করে দিব, তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ডেফিনেশন হয়ে যাবে। সো ডেফিনেশন আমরা লিখতেছি না, আমরা জাস্ট উদাহরণ লিখি, বাট আপনারা অবশ্যই ডেফিনেশন লিখবেন, কারণ এগুলো পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা ক্ষয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা ক্ষয়ের জন্য। ঠিক আছে, আমরা যখন ক খ সলভ করব তখন আপনাদেরকে বলবো। সো উদাহরণ হিসেবে আমরা মনে রাখবো কি কি বলেন। উদাহরণ হিসেবে আমরা মনে রাখবো হচ্ছে প্রথমে হচ্ছে রোমান, প্রথমে আমরা মনে রাখবো রোমান চিহ্ন, তারপরে ট্যালি চিহ্ন, এন্ড মনে রাখবো হায়ারোগ্লিফিক্স। এক্সট্রা একটা নাম হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স আমরা এটা একটু এক্সট্রা মনে রাখবো। সো এই হচ্ছে সংখ্যা পদ্ধতির মেইন প্রকারভেদ। এখনো প্রকারভেদ শেষ হয়নি, এখন কেবল শুরু হচ্ছে। তো মেইন টপিক শেষ, এখন যেটা আছে সেটা গুরুত্বপূর্ণ, তবে এটা আগে বোঝা উচিত, তারপরে এবার আমরা এটা বুঝবো। সো আমরা এখন চলেন আমরা সেটা পরেরটা দেখি। তবে আমরা মনে রাখবো এখানে আমরা দুইটা সংখ্যা পদ্ধতি শিখেছি, একটু হচ্ছে নন পজিশনাল, একটু হচ্ছে পজিশনাল। আমরা দেখতে পেয়েছি এখানে কেবল চেঞ্জ হয় কোনটা, পজিশনালটা, নন পজিশনাল চেঞ্জ হয় না। তো যে চেঞ্জ হইতে পারে তাকে নিয়ে আসলে সামনে এগোনো উচিত, যে চেঞ্জ হইতে পারে না তাকে নিয়ে আমরা আসলে এগোবো না। সো আমরা মনে রাখবো নন পজিশনাল এখানেই শেষ, তার যাত্রা, সামনে আর কোনো যাত্রা নেই। এখন আমরা যাকে নিয়ে আলোচনা করব সেটা শুধুমাত্র হচ্ছে পজিশনালকে নিয়ে আলোচনা করব। অর্থাৎ এবারে আমরা জানবো পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। সেই 4 প্রকার কি কি আমাদের এখন সেটা জানতে হবে। আমরা মনে রাখবো পজিশনাল সংখ্যা পদ্ধতি যে 4 প্রকার, তার মধ্যে প্রথমে আছে বাইনারি। প্রথমে কি আছে? বাইনারি আছে। সো প্রথমে আমরা জানবো বাইনারিকে নিয়ে। এরপরে আমরা যেটা জানবো সেটি হচ্ছে অক্টাল। আমরা জানবো অক্টাল। তারপরে আমরা মনে রাখবো ডেসিমাল। ডেসিমালের আরেক নাম হচ্ছে দশমিক, ডেসিমাল বা দশমিক। এন্ড লাস্টলি হচ্ছে হেক্সাডেসিমাল। সো এই 4টা নাম আমাদেরকে মনে রাখতে হবে। একটু হচ্ছে বাইনারি, একটু হচ্ছে অক্টাল, একটু হচ্ছে ডেসিমাল, একটু হচ্ছে হেক্সাডেসিমাল। এখন এই যে নামগুলা, এই নামগুলো আপনারা এভাবে মুখস্থ রাখতে পারেন অথবা ক্যালকুলেটরে দেখতে পারেন। ক্যালকুলেটরে কিভাবে এই নামগুলা পাবেন সেটি আমি আপনাদেরকে বলে দিব। সো আপাতত মনে রাখেন এটা ক্যালকুলেটরেও আছে, আবার এটা চাইলে আপনি মুখস্থও করতে পারবেন। সো 4টা প্রকার, একটু হচ্ছে বাইনারি, একটু হচ্ছে অক্টাল, একটু হচ্ছে ডেসিমাল, আর একটু হচ্ছে হেক্সাডেসিমাল। এবার এইগুলোর প্রত্যেকেরই একটা বেজ আছে। কি আছে? বেজ আছে, বেজ। এগুলোর প্রত্যেকের বেজ আছে, বেজ বা ভিত্তি বলে। বেজ বা ভিত্তির একটা মিনিং আছে। আমরা মনে রাখবো বেজ বা ভিত্তি মানে হচ্ছে একটা সংখ্যা পদ্ধতিতে কতগুলো অঙ্ক ব্যবহৃত হয়, অর্থাৎ অঙ্কের পরিমাণ। অঙ্কের পরিমাণকেই আমরা বেজ বা ভিত্তি বলি। অঙ্কের পরিমাণকে আমরা কি বলি? বেজ বা ভিত্তি বলি। এই বেজ বা ভিত্তি মনে রাখার জন্য আমরা কিছু ওয়ার্ড মিনিং জানবো। যেমন বাই শব্দের অর্থ হচ্ছে 2। আমরা চিন্তা করতে পারি বাইসাইকেল, 2 চাকার সাইকেল, এই জন্য বাই শব্দের অর্থ হচ্ছে 2, তাই এর বেজ বা ভিত্তি হবে 2। এরপরে আসি অক্টাল। আমরা অক্টালের ক্ষেত্রে অক্ট মনে রাখতে পারি, সায়েন্সের স্টুডেন্টের জন্য অক্টেন আমরা জানি, অথবা আমরা অক্টোপাস দিয়ে মনে রাখতে পারি, 8 পা বিশিষ্ট মাছ। সো অক্টোপাস হচ্ছে 8 পা বিশিষ্ট মাছ, তাই অক্ট মানে 8 আর অক্টাল মানেও 8। এরপরে ডেসিমাল। ডেসিমাল হচ্ছে দেশি থেকে আসছে। সো দেশি মানে বা দেশি মানে আমরা মনে রাখবো দেশিতে 10। সো ডেসিমাল হচ্ছে 10। এরপরে আসে হেক্সা। সো হেক্সা আমরা কোথায় শুনছি বলেন তো? হেক্সা আমরা শুনছি ব্রাজিলের হেক্সা মিশন। কোথা থেকে শুনছি? এটা খুব ইম্পর্টেন্ট, ব্রাজিলের হেক্সা মিশন।
যে 6 নম্বর বিশ্বকাপ। সো ব্রাজিলের হেক্সা মিশন আমরা শুনেছি। সো হেক্সা মানে হচ্ছে 6, তাহলে হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমাল মানে হচ্ছে 10, মিলে হয় 16। তাহলে হেক্সা ডেসিমাল বললে হচ্ছে 16, শুধু হেক্সা বললে 6। তাহলে বাইনারি মানে 2, অক্টাল মানে 8, ডেসিমাল হচ্ছে 10, হেক্সা ডেসিমাল হচ্ছে 16। আশা রাখি আমরা বেস বা ভিত্তি জিনিসটা বুঝতে পেরেছি অড মিনিং এর মাধ্যমে। বাই শব্দ অর্থ 2, অক শব্দ অর্থ 8, ডেসি শব্দ অর্থ 10 এবং হেক্সা শব্দ অর্থ 6। আশা রাখি অড মিনিং গুলোর মাধ্যমে এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যেই গুরুত্বপূর্ণ টপিকটা সম্পর্কে আসব সেটা হচ্ছে যে অঙ্কের পরিমাণ ব্যাপারটা নিয়ে। অঙ্কের পরিমাণ ব্যাপারটা আমরা এখানে একটু বোঝাবো আপনাদেরকে। এই অঙ্কের পরিমাণ বুঝতে গেলে আপনাকে আগে অঙ্ক আর সংখ্যার মধ্যে পার্থক্য জানতে হবে। সো অঙ্ক আর সংখ্যার মধ্যে কি পার্থক্য রয়েছে আমরা একটু জেনে নিই। সো অঙ্ক ভার্সেস সংখ্যা আমরা মনে রাখবো, অঙ্ককে ইংরেজিতে আমরা বলি ডিজিট, কি বলি? ডিজিট বলি। আর সংখ্যাকে নাম্বার বলি। তাহলে অঙ্ককে বলি ডিজিট, সংখ্যাকে বলি নাম্বার। এবার আসেন, অঙ্ক হয় এক অক্ষরে, অঙ্ক হয় কয় অক্ষরে? এক অক্ষরে। আর সংখ্যা হয় আমরা মনে রাখবো এক বা একাধিক অক্ষরে। তাহলে অঙ্ক হয় এক অক্ষরে, সংখ্যা হয় এক বা একাধিক অক্ষরে। ক্লিয়ার? অঙ্ক আমরা ছোটবেলা থেকে শিখছি 10টি অঙ্ক হয়, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, টোটাল 10টি অঙ্ক হয়। আমরা জানি এটি 10টি অঙ্ক হয়। কিন্তু সংখ্যার পরিমাণ অসংখ্য। সংখ্যার পরিমাণ কি? অসংখ্য সংখ্যার পরিমাণ হয়। যেমন আমি যদি আপনাকে বলি, যেমন 75, এখানে 2টি অঙ্ক ব্যবহৃত হচ্ছে কিন্তু সংখ্যা হচ্ছে একটি, শুধু 75। আবার যদি বলি এই যে 7005, এখানে কয়টি অঙ্ক ব্যবহৃত হচ্ছে? 4টি অঙ্ক ব্যবহৃত হচ্ছে। তাহলে এই যে 4টি অঙ্ক মিলে একটা সংখ্যা রিপ্রেজেন্ট করছে, সেটি হচ্ছে 7005, এটি একটা সংখ্যা। আবার আপনাকে যদি বলি 7, শুধু 7, এটা কি? একটি অঙ্ক, এবং আবার এটিকে আমি সংখ্যাও বলতে পারি। তাহলে একটি অঙ্ক হলেও সেটা সংখ্যা হতে পারে, কিন্তু অনেক বড় সংখ্যা সেটা আবার একটি অঙ্ক হতে পারে না। তো ব্যাপারটা হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়, এই ব্যাপারটা আমরা বলতে পারি। এন্ড লাস্টলি আমরা যে জিনিসটা দেখব সেটি হচ্ছে এই যে ABCD, এগুলো এক অক্ষরে, ABCDE F, এগুলো সব এক অক্ষরে। তাহলে এগুলাও অঙ্ক আমরা মনে রাখবো। তাহলে A থেকে F পর্যন্ত এগুলাও কি? এগুলাও অঙ্ক, আমাদেরকে মনে রাখতে হবে। এখন দেখেন, বাইনারির বেস হচ্ছে 2, বাইনারির বেস কি? 2। তাহলে বাইনারিতে 2টা অঙ্ক, প্রথম 2টা অঙ্ক ব্যবহৃত হবে। তাহলে প্রথম 2টা অঙ্ক কি? 0 আর 1, তাই বাইনারিতে 0 আর 1 ব্যবহৃত হবে। ওকে, গ্রেট। এরপরে অক্টালে 8টা অঙ্ক, অক্টালে বেস 8 মানে 8টা অঙ্ক। তাহলে 8টা গুণি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত। এরপরে আসি 10, 10 এর ক্ষেত্রে কি হবে? তাহলে 10টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 0 থেকে 9 পর্যন্ত, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এইবার দেখেন, এখান থেকে একটা মিল খুঁজে পাচ্ছেন। দেখেন, সেটি হচ্ছে কোনো কিছুর বেস যা হবে সেটার আগ পর্যন্ত মান হওয়া, সেটার আগ পর্যন্ত অঙ্ক হবে। তাহলে দেখেন, 2 মানে 0 আর 1, 8 মানে 0 থেকে 7, 10 মানে 0 থেকে 9, তাহলে 16 কত হওয়া উচিত? 0 থেকে 15 হওয়া উচিত। সো আমরা সেটাকে লিখি, তারপরে বুঝতেছি। সো 0 থেকে কত হওয়া উচিত? 15। সো 0 থেকে 15 পর্যন্ত হচ্ছে। কিন্তু খেয়াল করেন, আমরা কি বলছি? অঙ্কের পরিমাণ। কি বলছি? অঙ্কের পরিমাণ। সো এই ব্যাপারটার জন্যই আমরা কিন্তু এতখানি আলোচনা করেছি। এই যে অঙ্ক ভার্সেস সংখ্যা, এই জিনিসটা যে আলোচনা করছি সেটা এই জিনিসটাই বোঝানোর জন্য। দেখেন, এই 10, এই 11, এই 12, এই 13, এই 14, এই 15 যখন এই 9 এর উপরে চলে গেছে, এটি 2টা অঙ্ক হয়ে গিয়েছে, যার কারণে এটার অঙ্কতে সীমাবদ্ধ নাই, এটি সংখ্যা হয়ে গিয়েছে। তো আমাকে কি করতে হবে? এটিকে এক অক্ষর বিশিষ্ট কোনো অঙ্কে রিপ্রেজেন্ট করতে হবে। তাই আমরা কি করব? 10 লেখা না লিখে আমরা লিখব A,
11 না লিখে তার পরিবর্তে বি, 12 না লিখে সি, 13 না লিখে ডি, 14 না লিখে ই এবং 15 না লিখে এফ বলবো। এক কথায় হেক্সাডেসিমাল আসলেই আপনি এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15 বোঝা শুরু করবেন। সো খুব সহজেই আমরা ইজিলি বলতে পারি কোনো কিছুর বেস থেকে কি কি অঙ্ক সেটাতে ব্যবহৃত হবে। এখন আসেন, এই 4টা প্রকার বাদেও আরো অনেক প্রকার হতে পারে, তবে সেইগুলোর কোনো নাম নাই। এগুলা যেমন 2 বেজ হলে আমরা বলতে পারছি বাইনারি, কিংবা 8 বেজ হলে বলতে পারছি অক্টাল, কিংবা 10 বেজ হলে ডেসিমাল বলতে পারতেছি। এইরকম ক্ষেত্রে অন্য কোনো বেজ হলে সেটা নাম বলা যাবে না, বাট তার মধ্যে কি কি অঙ্ক ব্যবহৃত হতে পারে সেটা আমরা বলতে পারবো। যেমন আমি যদি এখন আপনাদেরকে বলি, এটা আমি একটু মুছে দিচ্ছি, আমি যদি আপনাকে বলি কোনো কিছুর বেজ, বেজ 6, তাহলে সেটাতে কি কি অঙ্ক ব্যবহৃত হবে আপনি আন্দাজ করে ফেলছেন। সেটি কি কি বলেন তো? 0 থেকে 5 পর্যন্ত আমি জানি, 3, 4, 5, কারণ আমি আপনাদেরকে বলেছি যেই বেস থাকবে তার থেকে একটা কম অক্ষর ব্যবহৃত হবে। যেমন আমি যদি এখন বলি কোনো কিছুর বেস কোনো কিছুর বেস হচ্ছে 7, তাহলে কি হবে বলেন তো? 0, 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত হবে। আবার যদি আমি বলি কোনো কিছুর বেস 9, তাহলে কি হবে? 0 থেকে 8 পর্যন্ত। আমি জানি এবার সবাই বুঝতে পেরেছেন। আমি যদি বলি কোনো কিছুর বেস 3, তাহলে কি হবে সেখানে? 0, 1, 2। তাহলে খুব সহজেই আমরা যে কোনো বেস দিলেই আমরা তার অঙ্ক বের করতে পারবো, কিংবা আমাদের যদি অঙ্ক বলে দেয় আমরা তার বেস বের করতে পারবো। আমাদের এই বেস বের করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাকে যদি বলে কোনো কিছুর বেস 11, তাহলে কি হবে বলে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 লেখা যাবে না। সো 10 না লিখে আমরা কি লিখবো? এ। সো 10 না লিখে আমরা লিখবো এ, কারণ 10 হয়ে গেলে সেটা আবার সংখ্যা হয়ে যাচ্ছে, অঙ্ক থাকছে না। আমি আশা রাখি পুরো ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। অনেক সময় সৃজনশীল আমাদের এমন থাকে যে আইসিটি স্যার নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলেন, যেখানে অঙ্ক ব্যবহার করেছে 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4। তাহলে আপনারা বলেন তো 0, 1, 2, 3, 4 এটি কোন সংখ্যা পদ্ধতি? এটি কমেন্ট করে জানাবেন, এটি কমেন্টে জানাবেন সবাই। আমি আশা রাখি আমার এই ক্লাসটা করার মাধ্যমে আপনি খুব সহজেই বেস সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছেন। সো আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর আমাদের সাইকেলে সব বন্ধু বান্ধবদেরকে নিয়ে একসাথে জয়েন করে ফেলেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।